সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দাবি। শাহরিয়ার বাবু শ্যামল 7 দিনের রিমান্ডে, সুজনের রিমান্ড স্থগিত। জামিনে মুক্তির পর দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপান নেতা মঞ্জু, ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। জনগণের নির্বাচনে সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না। তারেক রহমান বলেন, মাফিয়া সরকার শুধু দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে নাই, দেশের সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মাহমুদ হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বাড়তে থাকে দলীয় নেতাকর্মীদের সমাগম। দুপুরের মধ্যেই লোকে লোকারণ্য হয় নয়াপল্টন সহ আশেপাশের এলাকা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন বর্তমান সরকারকে সহায়তা করতে হবে। মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবেই ভঙ্গুর করে দেয়নি, দেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে। ফেসিবাদের পতন হলেও মাফিয়া চক্র এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে অভিযোগ করে তারেক রহমান বলেন, 15 বছরের জঞ্জাল দূর হয়েছে, এখন আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তুলতে হবে। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ চাইলে নতুন রাজনৈতিক দলও ক্ষমতায় আসতে পারে। একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট সরকারের অনেক প্রতারণা অবস্থান করছে। সেই জন্য এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের ভোটের ব্যবস্থা করারও আহ্বান জানান বিএনপি নেতারা। 1000 রাজনৈতিক দল করেন, কোনো অসুবিধা নাই। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় গৃহকর্মী হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আলাদা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, আর সুজনের রিমান্ড স্থগিত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার সকালে সিএমএম আদালত প্রাঙ্গণ ছিল কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা। আদালতে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন ও নুরুল ইসলাম সুজনকে।
রাজধানীর শান্তিনগরে গৃহকর্মী লিজা হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে রমনা ও ভাসানটেক থানা পুলিশ। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের উপর হামলার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই রাশেদ খান মেনন সহ কারা জড়িত ছিল মূল রহস্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও পরে স্থগিত করা হয়। সোমবার ভোরে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে বনানী ও শ্যামলী এলাকায় আলাদা অভিযানে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম সুজনকে। গত 22 আগস্ট গুলশান থেকে গ্রেফতার করা হয় রাশেদ খান মেননকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতা একচ্ছত্র করতে নিজ নির্বাচনী এলাকা নীলফামারী 2 আসনে কোনো প্রতিপক্ষ রাখতে চাননি সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে বিএনপি নেতা সহ 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে। প্রায় 1 যুগ পর হত্যার দায়ে নূরের শাস্তির দাবিতে মুখ খুলেছেন স্বজনরা। নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2001 সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন একসময়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এরপরই নাটকের চরিত্রের মতোই পাল্টে যায় তার রূপ। বিতর্কিত নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে বারবার নির্বাচিত হয়ে ক্ষমতার একচ্ছত্র অধিপতি হন তিনি। ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি মন্ত্রী। 2013 সালের 14 ডিসেম্বর দেশীয় অস্ত্র আর বিশাল গাড়িবহর নিয়ে বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালান আসাদুজ্জামান নূর ও তার ক্যাডার বাহিনী। তাকে বাড়িতে না পেয়ে নির্মম নির্যাতন চালায় তার পরিবারের সদস্যদের উপর। ভাঙচুর ও লুটপাট চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিকল্পিতভাবে আসছিল আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্য, কিন্তু আমার স্বামীকে ওই মুহূর্তে পাইনি। আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হয়নি রব্বানীর। 2014 সালের 15 জানুয়ারি র্যাব পরিচয়ে আটক করা হয় তাকে। 18 জানুয়ারিতে মিলে তার মরদেহ। আসাদুজ্জামান নূর নিজেই বলছে যে রব্বানীর লাশ দেওয়া হবে না, লাশ আমরা পুড়ে ফেলবো। 1 যুগ পর এসে আসাদুজ্জামান নূর সহ হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন স্বজনরা, চাইছেন সর্বোচ্চ শাস্তি। আমার বাবা কে তারা নৃশংসভাবে হত্যা করেছে, এটার বিচার চাই। স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমার সবার বাবা যায়, কিন্তু আমার বাবা যায় না কেন? আমার ছেলের অনেক শাস্তি দিয়ে মারছে, জানেন। আমার এই শাস্তির বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। নূর তার ক্ষমতার দাপট বাড়াতে সে সময় শুধু রব্বানী নয়, হত্যা করা হয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের 7 নেতাকে। রব্বানী বউ, ছোট ছোট বাচ্চা, মহিদ, আতিক, এদের বাবা বাচ্চা বাড়ির এরকম অবস্থা, তারা খুব কষ্টের ভিতরে। তবে বিএনপি নেতারা বলছেন নাটকবাজ নূরের ঢাকায় অঢেল সম্পত্তি থাকলেও নীলফামারীতে রয়েছে একটি মাত্র টিনশেড বাড়ি। এখানে আসা যাওয়া থাকতো প্রয়োজনে, আর বাকি সময় রাজত্ব করত তার ক্যাডার বাহিনী। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীরা একে একে গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু ব্যতিক্রম। তাকে গ্রেফতার করা হলেও গোয়েন্দা দফতর থেকে জামিনে ছেড়ে দেয়া হয়। তাহলে তার ক্ষমতার উৎস কি? কেন তাকে ছেড়ে দেয়া হলো? বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গণভবনে। সেই সভায় আরও অনেকের সাথে অংশ নেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যার পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার মামলা হয়।
সেসব মামলায় 2 সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার হন। পরে গুরুতর অসুস্থতা দেখিয়ে তাকে জামিনে ছেড়ে দেয়া হয়। শেখ হাসিনার সহযোগী যখন একের পর এক গ্রেফতার হচ্ছেন, দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাদের, সে সময় আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি ওই জামিনের পর এখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে পিরোজপুর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি। আমি বহু চেষ্টা করছি, সালাম দেওয়ার জন্য পারিনি। ও আগে সালাম দিয়ে গণ অভ্যুত্থানের পর পিরোজপুর 2 আসনে ব্যাপক সহিংসতা হয়। অভিযোগ আছে ওই সহিংসতার নেপথ্যেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। ওই দিন আমাদের প্রিয় নেতা জনাব মিরাজুল ইসলাম ভাই, তার ঘরটা অগ্নিকাণ্ডে এই পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে জাতীয় পার্টির কিছু লোকজন। রাজনীতিতে সুবিধাবাদী নেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জু, এখন শেখ হাসিনা দোসর হিসেবে তার জেলে থাকার কথা। কিন্তু তিনি কিভাবে এখনো মুক্ত আছেন? তার ক্ষমতার উৎস কি? সেটাই প্রশ্ন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। যদিও বিভিন্ন মহল থেকে তার প্রত্যর্পণের দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টি বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককেও পরীক্ষার মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 48 ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে হত্যাসহ মামলা হয় 4টি। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশ জুড়ে 1.5 শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, আর এর মধ্যে হত্যা মামলায় রয়েছে 157টি। তারপরও সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে আইনের আরও সংশোধন করতে হবে। আইন অনুযায়ী যখন আসামিকে না পাওয়া যাবে এবং যদি আমরা তদন্ত এটা পাই যে উনি দেশের বাইরে আছেন, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের কি ধরনের চুক্তি আছে বা এক্সট্রাডিশন ট্রিটি আছে কিনা এইসব। কিন্তু এই যে ফিরিয়ে আনার ব্যাপারটা, এইটা কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। এটা ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এটা করতে পারে না। ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা ভারতের সদিচ্ছার উপর নির্ভর করে। তার বিরুদ্ধে প্রথমত যদি মামলা থাকে এবং ওই মামলায় উনি যদি সাজাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তারা যদি বলে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে, সেক্ষেত্রে তারা প্রত্যর্পণ রিফিউজ করতে পারে। ভারত ছাড়া আর কোনো দেশে শেখ হাসিনার আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানালে অন্য অনেক দেশও তাদের অনুসরণ করতে পারে। আইনের বাইরে গিয়ে বা পাশ কাটিয়ে তাকে ইউকেতে আশ্রয় দেওয়ার সম্ভাবনা খুব কম। আর ইউকে তো দেবে না, ইউএস কিন্তু অলরেডি তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। তো ইউকে এবং ইউএস যে সিদ্ধান্ত নেয়, ধারাবাহিকভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং কানাডা কিন্তু দে ফলো সুইট, তারা একইভাবে অনুসরণ করে। তবে যতই বাধা আসুক না কেন, সাবেক স্বৈর শাসক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচারের দাবি জোরালো হচ্ছে চারদিকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। $2 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক, দুর্নীতি নির্মূল ও সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টা। আমন্ত্রণ আবারও দেখছেন 21 সংবাদ। বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহায়তা করতে চলতি অর্থবছরে এই ঋণ বাড়ানোর আশ্বাস দিয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ঋণ সহায়তার আশ্বাস দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলা শেখ। সংস্কার, বন্যা পরিস্থিতির উন্নয়ন, জলবায়ু পরিবর্তন খাত ও স্বাস্থ্যসেবা উন্নয়নে এই ঋণ সহায়তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
দেশের গুরুত্বপূর্ণ আর্থিক চাহিদাগুলো যৌক্তিক বলে মনে করেন বিশ্বব্যাংক প্রতিনিধি। সে সময় 15 বছরের শাসন ব্যবস্থার সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কারের পর দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও একটি নতুন রাষ্ট্রীয় কাঠামো নির্মাণের কথাও জানান ড. মোহাম্মদ ইউনূস। আগামী 3 বছরের মধ্যে অবকাঠামো, বন্যায় ক্ষতি মোকাবিলা সহ অর্থনীতির উন্নয়নে 4 থেকে 5 বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান সংস্থার আঞ্চলিক প্রধান মোহাম্মদ নাসির সোলাইমান। আর অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেন, বন্যায় ক্ষতি মোকাবিলা সহ জ্বালানি তেল কিনতে এই ঋণের টাকা ব্যবহার করা হবে। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা দেয়া হয়েছে। এ তহবিল থেকে প্রায় 800 শহীদ ও 20,000-এরও বেশি আহত পরিবারকে এককালীন ও মাসিক ভিত্তিতে সহায়তা দেয়া হবে। এ তহবিলে সবাইকে দান করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আর্থিক সহায়তার পাশাপাশি তাদের আদর্শকে বাস্তবায়ন করা, লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সাকিবের সামনে নতুন রেকর্ডের হাতছানি, আর 8 উইকেট পেলেই নাম লেখাবেন 250 ক্লাবে।